সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত উপন্যাসটির 10ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সুদীপ্ত বাসায় পৌঁছলেন 12:30টার দিকে। পৌঁছে বুঝলেন তাকে ঘিরে একটা উৎকণ্ঠার নিম্নচাপ তীব্র আশঙ্কার ঝড়ে রূপ নিচ্ছিল। আমিনাকে সামলাতে মীনাক্ষী হিমশিম খেয়ে যাচ্ছেন। 12টা থেকে কারফিউ শুরু হয়েছে। কোন আক্কেলে বাইরে ছিলে? এলে কিভাবে? নাজিম তার স্যারকে গেটের কাছে নামিয়ে দিয়ে চলে গেছে। এরা কেউ তা জানেন না, এবং তাদের জানা আছে 12টা থেকে কারফিউ শুরু হয়ে গেছে। নাজিমও প্রথমে তাই জানত। তাই স্যারকে নিয়ে ঢুকেছিল এলিফ্যান্ট রোডের এক বাড়িতে। ওইখানে তার এক বন্ধু থাকে। নিজের বাড়ি অনেক দূর, সেই র্যাঙ্কিন স্ট্রিটে। এত অল্প সময়ে সেখানে পৌঁছানো যাবে না। ফিরোজের বাড়ি পৌঁছতে হলেও টিচার্স ট্রেনিং কলেজের সামনেটা মারিয়ে যেতে হবে। এখানে আবার মিলিটারি ছাউনি পড়েছে। অতএব সুদীপ্ত চিন্তা করে দেখলেন সবচেয়ে নিরাপদ এখন নাজিমের বন্ধুর বাড়ি। কোনো মতে 20 ঘন্টা সেখানেই কাটাতে হবে। কিন্তু কথাটা কি সুদীপ্ত ভাবেননি? আমিনাকে একটা প্রবল দুশ্চিন্তা পোহাতে হবে না? তাহলেও এর চেয়ে অধিকতর নিরাপদ কোনো ব্যবস্থার কথা মাথায় এলো না। সামনে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্র, বন্দরে বিষণ্ণ উপায়ন্তহীন নাবিক। সুদীপ্তর দশা হলো অনেকটা তেমনি। বন্ধুর বাড়ি পৌঁছতেই রাস্তার অনেকখানি জুড়ে রক্তের ছাপ দেখে চমকে উঠেছিল নাজিম। এবং সুদীপ্ত চমকে উঠেছিলেন যখন নাজিমের বন্ধু ওয়াজেদের কাছে শুনেছিলেন ওটা লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের রক্ত। বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে মেরেছে। সেই তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। তাকে ওরা মেরেছে নাকি? সার্জেন্ট জহুরুল হককে মেরেছিল ক্যান্টনমেন্টের ভিতরেই। মোয়াজ্জেম হোসেনকে মারবার আগেই আইয়ুব খান ভয় পেয়ে মামলা উঠিয়ে নিলেন। না, ওই রকম ভীতু আদমি দিয়ে দেশের শাসন চলে না। পাঞ্জাবি আর্মি অফিসারদের মনে মনে দারুণ একটা ক্ষোভ ছিল। আর্মিতে পাঞ্জাবিদের একটা স্পেশাল খাতির আছে না? আশ্চর্য, ওই মোয়াজ্জেমটা সে কথা মানতে চায় না। পাঞ্জাবি, পাঠান, বলুচ, বাঙালি সব এক করে দেখতে চায়। আর বলে কিনা আর্মিতে বাঙালিদের পথে আমরা কাঁটা বিছিয়ে রাখি। হাঁ বটে, বাধা না দিলে বিস্তর বাঙালি আর্মিতে ঢুকত, আমাদের একাধিপত্য খর্ব হতো। অতএব কিছু বাধা আরোপ দেশের স্বার্থেই করতে হয় আমাদের। বাঙালি তো সব গাদ্দার। পাকিস্তানের সাচ্চা ইমানদার নাগরিক যদি কেউ থাকে সে তো আমরা, পাঞ্জাবিরা। কথাটা সকলেই মানবে, খালি মানতে চায় না বাঙালিরা। অতএব বাঙালিদের হত্যা করা দেশের স্বার্থে ও ইসলামের স্বার্থে হবে খুবই নেকির কাম। কিন্তু এই পাঠান আইয়ুবটার ভীরুতার জন্য সেবার একটা জব্বর গাদ্দারকে খতম করার সুযোগ হারাতে হয়েছে। দিলের ভেতর সাংঘাতিক ক্ষোভ ছিল একটা। সেই ক্ষোভের খানিকটা উপশম হয়েছে এবার। হাজার হাজার মানুষের রক্তে পিপাসার নিবৃত্তি হয়েছে। কিন্তু মফস্বল থেকে কি যে সব খবর আসছে। 72 ঘন্টা পর বিজয় মহোৎসবের সে কর্মসূচিটা কি বাতিল হয়ে যাবে? মোয়াজ্জেম হোসেনকে ঘরেই পাওয়া গিয়েছিল, কিন্তু সেই কর্নেল ওসমানীকে পাওয়া যায়নি। সেটাই ভয়ের কথা। বেঙ্গল রেজিমেন্ট ইপিআর বিদ্রোহ করল, কর্নেল ওসমানী অদৃশ্য হলেন। দুয়ের মধ্যে কোনো সংযোগ থাকলে রীতিমতো ভয়ের কথা বই কি। মোয়াজ্জেম হোসেনকে মারার আনন্দ ইতিমধ্যেই তাই ফিকে হয়ে গেছে। খায়েশ ছিল মোয়াজ্জেম হোসেনের মতো সন্দেহজনক কিছু বাঙালি সামরিক অফিসারকে সাবার করে ভবিষ্যৎটাকে নিরাপদ করে ফেলা হবে। কিন্তু সকলেই মোয়াজ্জেম হোসেনের মতো সহজলভ্য হননি। ওদের মতলব পূর্বেই টের পেয়ে অনেকে কেটে পড়েছেন। ওয়াজেদ তখন বাড়ি ছেড়ে ওই মহল্লা থেকে কেটে পড়ার জন্য তৈরি হচ্ছিল। নাজিম তার স্যারকে নিয়ে পৌঁছল সেখানে। আমরা এলাম আর ওরা বেরুচ্ছে, ব্যাপার কি? কারফিউ না? তখনই জানা গেল কারফিউ যথারীতি 4টে থেকে। ঠিক জানো তো? না জানলে এখন সে স্ত্রী ও ভাই বোনদের নিয়ে বেরুবে কেন? কিন্তু যাচ্ছটা কোথায়? আর বলো না ভাই, এদের বোঝানো যাচ্ছে না। বলে পুরনো ঢাকা নাকি নিরাপদ, তাই বহু কষ্টে সেখানে একটা ঘর জোগাড় করেছি।
বিস্তর কষ্ট হবে, কিন্তু কি আর করব, আপাতত সেখানেই কিছুকাল বনবাসে থাকব। অনেকে আবার পুরনো ঢাকা ছেড়ে ধানমন্ডি এলাকায় পারলে চলে আসছে, সেটা তো জানো। এরই নাম বোধহয় দিশেহারা অবস্থা। প্রত্যেকে ভাবছে শহরের ওই অংশ নিরাপদ। অবশ্য অবস্থাটা কেবল তাদের জন্য যারা শহরে থাকতে চায়, কিন্তু থাকতে না চাওয়াদের সংখ্যা শতকরা 90-এর কাছাকাছি। তারা সহসা গান্ধীজির গ্রামে ফিরে চলো নীতির ভক্ত হয়ে উঠে বুড়িগঙ্গা পাড়ি দিতে শুরু করেছে, কিংবা গাড়ি থাকলে পালাচ্ছে নরসিংদীর পানে। সাভারের দিকে যাবার উপায় নেই, ওদিকে যেতে হলে মিরপুরের কাছে বিহারিরা গাড়ি থামিয়ে লুটপাট চালাচ্ছে, আর বাঙালি বেইমান পেলে ধরে জবাই করছে। একটি পরিবারের কথা ওয়াজেদ বলল। গতকাল পালাবার সময় মিরপুর ব্রিজের কাছে বিহারিদের কবলে পড়েছিল। সবাই মারা পড়েছে। কেবল 2 জন যুবক নদীতে ঝাঁপিয়ে পড়ে ডুব সাঁতার দিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেছে। বাংলাদেশে বসে বহিরাগত সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে বাঙালিকে মার খেতে হলো, এ অতি নিদারুণ লজ্জা বটে। কিন্তু সময় এলে শোধ নেবার চিন্তাটাও কাপুরুষতা। ওয়াজেদ বলেছিল, সময় এলে এবার দেখবেন স্যার, দেশকে বিহারি শূন্য করে ছাড়ব। সেটা খুব সহজ। বাংলাদেশে বিহারিদের সংখ্যা কত সুদীপ তো সেটা জানেন না। খুব বেশি হলেও সংখ্যাটা শতকরা 10 ভাগের ঊর্ধ্বে যাবে না। 90 জন ইচ্ছা করলে 10 জনকে 10 মিনিটে সাবার করতে পারে, কিন্তু সেটা কি 90 জনের পক্ষে গৌরবের কাজ হবে? সুদীপ্ত বললেন, কাজটা সে পাঞ্জাবিদের মতো হবে। আমরা এখন যাদেরকে প্রবলভাবে ঘৃণা করছি, আমরা চাইছি নির্ভেজাল গণতন্ত্র। তার অন্যতম মূল কথাটি হচ্ছে, বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া হবে না, এবং মতামতের স্বাধীনতার সঙ্গে তার দায় দায়িত্বটাও হবে প্রত্যেকের ব্যক্তিগত। তাছাড়া আমি জানি, নাজিম বলল, অনেক বিহারি এখন আমাদের আন্দোলনের সাথে যুক্ত আছেন। তারা আমাদেরই ভালো মন্দের সাথে নিজেদের ভাগ্য জড়িয়ে নিয়েছেন। সে কথা ওয়াজেদও কিছু কিছু জানে। সে যে এক বিহারি ভদ্রলোকের দোকান ছিল নিউ মার্কেটে, মাঝে মাঝে 2-1টা জিনিস কিনত, সেই সূত্রে পরিচয়। কাল থেকে 2-3 বার অন্তত ওয়াজেদের খোঁজ নিয়ে গেছেন। ওয়াজেদ সেজন্য কৃতজ্ঞ বই কি, কিন্তু সেটা তো ব্যক্তিগত ব্যাপার। জাতিগত প্রশ্ন উঠলে ওই জাতকে আর ক্ষমার কথা উঠতেই পারে না। সে বলল, হ্যাঁ, সেই রকম 2-4 জনকে বাদ দিয়ে বাকিগুলোকে আমরা ধরব। সেটা বলতে পারো। নাজিম ওয়াজেদকে সমর্থন জানালো। না, তাও নয়। সুদীপ্ত মাথা নাড়লেন। ব্যাপারটা ঠিক উল্টো হওয়া উচিত। যারা যারা এখন দুষ্কর্মে লিপ্ত, কেবল তাদেরকেই চিহ্নিত করে রাখো। তখন খুঁজে বের করে শাস্তি দেব। শাস্তিটা কখনোই সমষ্টিগতভাবে কোনো সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া যায় না। এ কথায় কেউই সন্তুষ্ট হল না। নাজিমও না, ওয়াজেদ তো নয়। তবু তাদের স্যার বলেছেন, অতএব আর তারা কিছু প্রতিবাদ জানালো না। স্যাররা ওরকম বলেই থাকেন, সব শুনলে চলে না। একটি মেয়ের কথা তাদের শুনতে হলো। সদর রাস্তা ছেড়ে একটি গলির পথে অনেকখানি ঘুরে যাচ্ছিলেন তারা। টিচার্স ট্রেনিং কলেজের মিলিটারি ছাউনি এড়াবার জন্যই এই প্রচেষ্টা। গলিটার বেশ অভ্যন্তরে একটি বাড়ির দরজায় মেয়েটি দাঁড়িয়েছিল। পিঠের দিকটায় দরজার চৌকাঠে হেলান দিয়ে, গালে বাঁ হাত, ডান হাত পাশে ঝুলছিল। সে দাঁড়িয়েছিল। তার পায়ের কাছে বসেছিল পোষা কুকুরটা। তাদেরকে দেখে মেয়েটি ডান হাত তুলে থামতে ইশারা জানালো, এবং গাড়ি থামার সঙ্গে সঙ্গে জানলার কাছে এগিয়ে কোনো ভূমিকা না রেখে সরাসরি শুধালো, আপনারা ভদ্রলোক, আমার একটা কথার জবাব কইতে পারেন? বলেই আনমনে গাড়ির জানলার কাছে নখ ঘষতে শুরু করল। ওই দিকটায় বসেছিলেন সুদীপ্ত। তিনি অতএব বললেন, বলুন। আমি মুরুক্ষু মায়ালোক, কিন্তু পাশের বাড়ির মৌলবী সাহেব আমারে কন কি, তোর সাওয়ালের লাগি দুঃখ করিস না, জেহাদের সোয়াব পাইবি। আপনারা কন তো, এইসব কামেরই কি জেহাদ কয়? আর তাতে সাওয়াল মারা গেলে কি সোয়াব হয়?
ছেলে মারা গেলে কি পুণ্য হয়? এমন অদ্ভুত প্রশ্ন সুদীপ্ত কখনো শোনেননি। পুরো বৃত্তান্ত না শুনলে সব বোঝাও যাবে না। তবে এক মৌলবীর রেফারেন্স থেকে তার মনে হলো কথাটা বোধহয় উঠেছে সান্ত্বনা দেবার জন্য। হয়তো মেয়েটির ছেলে এই পাকিস্তানি বর্বরদের হামলার শিকারে পরিণত হয়েছে, এবং তা যখন হয়েছেই তখন অগত্যা সান্ত্বনা দেওয়া ছাড়া আর উপায় কি? প্রতিবেশী হিসাবে মৌলবী সাহেব তাই সান্ত্বনা দান করেছেন। কাজটা ভালোই তো। কিন্তু হায় আল্লাহ, এ কি শোনাচ্ছে মেয়েটি? এ বিধবা মেয়েটির একমাত্র ছেলে মারা গেছে, সে এবার তো নয়, সে 1965-তে ভারতের সঙ্গে যুদ্ধে। 35 বছরের বিধবাটিকে তখনই যেন আবিষ্কার করেছিল এ পাড়ার সদ্য বিপত্নিক সোভান মৌলবী। সোভান ও সময় বুঝিয়ে দিয়েছিল, এ তো যেমন তেমন লড়াই না, এ হলো জেহাদ, হিন্দুস্তানের সাথে পাকিস্তানের জেহাদ। সেই জেহাদে মারা গেছে তোর সাওয়াল। জেহাদে মারা গেলে আল্লাহ তারে বেহেশতে লন, তোর সাওয়ালের লগে লগে তোরেও বেহেশতে লইবেন। আমাদের তখন ভুলিস না যেন। বলতে বলতে সোভান মৌলবী মিশি দেওয়া কালো দাঁত বের করে হেসেছিল, কিন্তু পরক্ষণে সংযত দার্শনিকের ভূমিকা নিয়ে গম্ভীর হয়ে উপদেশ দিয়েছিল, তুই সবুর কইরা থাক, তোর সোয়াব হইব। তা সবুর করেছিল মেয়েটি। এই বছরে সে বিস্তর নামাজ রোজা করেছে এবং ছেলের জন্য দোয়া করেছে। একটি মহৎ কার্যের জন্য ছেলে জীবন দিয়েছে, এমন একটি ধারণা তার মনে বদ্ধমূল হওয়ার পর সে যথেষ্ট সান্ত্বনা পেয়েছিল। এমনকি মৌলবী যে তাকে নেকা করতে চেয়েছিল, সেই সুখের কামটাতেও আর আপত্তি জানাবে না বলে প্রায় ঠিক করে ফেলেছিল। এমন সময় এলো 71-এর 25শে মার্চ। রাত্রে প্রচণ্ড গোলাগুলির শব্দে ভয় পেয়ে তখনই সে ছুটে গিয়েছিল সোভান মৌলবীর কাছে। হো গো মৌলবী সাব, কি হইল গো? এ কি রোজ কেমন শুরু হইল গো? হো গো আল্লাহ, কি হবে গো? সোভান মৌলবী বিবি সাবেরে ঘরে নিয়ে বিস্তর ঝাড়ফুঁক করেছিল, সাহস দিয়েছিল। আরে ভয় করিস না, এ রোজ কেয়ামত না, কাফের গো মারণের লাগি জেহাদ শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ রে বুঝি জেহাদ কয়? আমার সাওয়াল এই জেহাদ করছিল, এই কাম করলে বেহেশত পাওয়া যায়। প্রবল বিস্ময়ে ও ভয়ে আক্রান্ত হয়েছিল মেয়েটি। গতকাল কারফিউ ওঠার পর এই জেহাদ সম্পর্কে যতই তথ্য সে অবগত হয়েছে, ততই কেমন যেন হয়ে গেছে মেয়েটি। হ্যাঁ রে বুঝি জেহাদ কয়? ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া, এলোপাথারি গুলি করে মানুষ মারা, মেয়ে ধরে নিয়ে যাওয়া, এসবই জেহাদ বুঝি? এই জেহাদ আবার করে নাকি? একটা গ্রাম্য ক্রোধ তাকে গ্রাস করেছিল। সে কিছুক্ষণ আগেই মৌলবীকে শুধিয়েছিল, হরে অমিনসে, জেহাদ মানুষ কিসের লাগি করে? ইসলামকে বাঁচানোর লাগি জেহাদ করতে হয়, বেশি চাচাবি না, যা। মেয়ে মানুষ হলেও তার ঝাল মাখানো কথা সোভান মৌলবীর সহ্য হয় না। মেয়ে মানুষ বাপু, দু একটা রসের কথা বলবি, তা না, কাল থেকে খালি ফ্যাচর ফ্যাচর। সাওয়াল হারিয়েছিস তো কি হয়েছে? আমার কথায় যখন রাজি হয়েছিস, তখন সাওয়াল তাড়াতাড়ি পাবি, সেজন্য বেশি ভাবতে হবে না তোকে। কিন্তু মেয়েটি তবু ভাবছিল। তার ভাবনারা অনন্ত শাখা প্রশাখা বিশিষ্ট একটি বিপুল মহিরুহ হয়ে উঠেছিল। আমার সাওয়ালটাও এমনে করে জেহাদ করেছে নাকি? এমনি করে আগুন দিয়েছে ঘরে ঘরে? এমনি করে মানুষ মেরেছে, মেয়ে ধরেছে? হ্যাঁ, ওই কামে সব হয় নাকি? আর ওইসব কাম করলে তবেই বুঝি ইসলাম বাঁচে? কি জানি, মূর্খ মেয়ে মানুষ আমরা। কিন্তু একটা কিন্তু কিছুতেই মেয়েটির মন থেকে যেতে চায় না। সোভান মৌলবী মেয়েটিকে গম্ভীর হয়ে যেতে দেখে ভাবে, ছেলের শোকটা আবার নতুন করে জেগেছে বোধহয়, তাই সে সান্ত্বনা দিতে চেয়েছিল। করিমন বিবি, তুমি সাওয়ালের লাগি আর দুঃখ কইরো না, তা হইলে সওয়াব পাইবা। জেহাদের কামে বাকিটুকু আর সে বলতে দেয়নি মৌলবীকে। পাশেই ঝাঁটা পড়েছিল, সেটা হাতে তুলে তোর জেহাদের গুষ্টি নিপাত করি বলতে বলতেই খ্যাংরা পেটা শুরু করলে দৌড় দিয়ে পালাতে হয়েছিল সোভান মৌলবীকে।
কিন্তু তারপর একসময় ভাবতে হয়েছিল মেয়েটিকে এমনটা না করলেই ভালো হতো, হয়তো মৌলবীর কথাই ঠিক, ভাবছিল সে। ঠিক এমনি সময় নাজিম তার স্যারকে নিয়ে যাচ্ছিল ওই গলি দিয়ে। মেয়েটি গড় গড় করে তার কাহিনী বলে গেল সংক্ষেপে, এবং ততটুকু যতটুকু একজন বাইরের লোককে বলা যায়। রাতের সেই ঘটনাটা বলল না। সেই রাতে যখন দুনিয়া ফানা হওয়ার জোগাড়, তখনই মৌলবী সাহেব সেই কামটা করল। না, সে বড় একটা বাধা দেয়নি। শাদি করবে বলে কথা দিয়েছে যখন, তখন আর বাধা দিয়ে লাভ কি? সোভান মৌলবী তাকে বুঝিয়েছিল, এ কামে সোয়াব আছে, তা তো জানিস। একবারের কামে একটা কাফের কতলের সোয়াব হয়। মৌলবীর সঙ্গে সম্পর্কের এই অংশটুকু মেয়েটা গোপন করল, কিন্তু খ্যাংরা পেটার কথা লুকালো না। শুনে সুদীপ্ত কান্না হাসির মাঝখানে একটা ভারী অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেলেন। নাজিম হাসি চেপে বলল, চলুন স্যার, আমরা পালাই। একটু দাঁড়াও বলে পকেট থেকে তিনি 5টি টাকা বের করলেন। মেয়েটির হাতে দিয়ে একটি উপদেশ দিলেন শুধু, মা, আপনি পারলে অন্য কোথাও চলে যান। নাজিম, চালাও। মেয়েটিকে আর কিছু বলার সুযোগ তিনি দিতে চান না, কেননা এখন তিনি তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে চান। শিল্পী আমনের বৃত্তান্ত সকলকে শোনালেন সুদীপ্ত, কিন্তু আশ্চর্য, কেউই তো আমনের জন্য খুব দুঃখিত বলে মনে হলো না, বরং সকলেই শিউরে উঠলেন সুদীপ্তর জন্য। সুদীপ্তর সম্ভাব্য পরিণতি ভেবেই উদ্বেগ প্রকাশ করলেন সকলে। উফ, খুব একটা বাঁচা বেঁচেছ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ভাগ্যিস তিনি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, নইলে কি যে হতো। আল্লাহ। সকলের কথাই সুদীপ্ত শুনলেন, কিন্তু ভাবলেন আমনের কথা। অনেকক্ষণ কারোর সঙ্গে কথা না বলে আমনের কথা ভেবে সময় কাটালেন। সুদীপ্তর বন্ধু ফিরোজ একবার চেয়ার টেনে পাশে বসলেন, কিন্তু অনেকক্ষণ বসে এবং কয়েকটি কথা বলেও সুদীপ্তর মনের সাড়া পেলেন না। অবশ্যই ফিরোজের কথার উত্তরে সুদীপ্ত মুখ ছিলেন না। কথার উত্তরে কথা দিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেইটাই কি সব? তুমি যে কখন বেরিয়ে গেলে, একটু অপেক্ষা করলে ফিরে এসে আমিও তোমার সঙ্গে যেতাম। না, ভেবে দেখলাম বাজার থেকে তোমার ফিরতে কত দেরি হয়, তাই। সুদীপ্ত বাক্য অসমাপ্ত রাখলেন। কিছুক্ষণ নীরবতা পোহানোর পর আরেকটা প্রসঙ্গ তুললেন ফিরোজ। স্বাধীন বাংলা বেতারের কথা শুনেছ? কই না তো। সুদীপ্তর কি হয়েছে আজ? হ্যাঁ, অনেক কিছুই হয়েছে, তবু স্বাধীন বাংলা বেতারের সংবাদ শুনে বলার কথা কি শুধু ওইটুকু? আর কোনো কৌতূহল প্রকাশ পাবে না? এতখানি ফিরোজ আশা করেননি। সুদীপ্ত তাঁর বন্ধু, সে তো আজকের কথা নয়। কলকাতায় সেন্ট জেভিয়ার্সে একসঙ্গে পড়েছেন তারা, একসঙ্গে তখন কবিতা লিখে মাসিক সওগাতে ছাপাতেন। সে কবিতা লেখার সূত্রে তাদের দুজনের বন্ধুত্ব গাঢ় হয়েছে। কিন্তু আজ আর ফিরোজ কবিতা লেখেন না। কবিতা ছেড়ে এখন ব্যবসা ধরেছেন এবং রাজনীতি। সুদীপ্তর ধারণা ফিরোজ কবিতা ভালোই লেখে এবং নিয়মিত লেখা উচিত, কিন্তু ফিরোজের ধারণা 40 বছর অবধি কবিতা লিখেও যখন কবি খ্যাতি বিশেষ হয়নি, তখন আর তা হবার সম্ভাবনাও নেই। মেনে নেওয়া ভালো, কবিতার দেশ বাংলায় যতখানি ক্ষমতা থাকলে একজনের কবিতা লেখা উচিত, ততখানি ক্ষমতা আমার নেই। অতএব কবিতা লেখার চেষ্টা করে অকারণ সময় এবং কাগজের অপব্যয় করে কি লাভ? কোনো লাভ নেই। তবে কবিতা পাঠের লোভটা এখনো পুরো মাত্রায় আছে। ফিরোজ নিয়মিত কবিতা পড়েন এবং কখনো বলেন না, কবিতা, তোমায় দিলাম আজকে ছুটি। ফিরোজের পৈতৃক নিবাস ঢাকা জেলাতে হলেও বাল্য থেকে যৌবনের উন্মেষ এবং তারপরেও কিছুকাল কাটিয়েছেন কলকাতায়। কলকাতার বিরহ তাঁকেও পোহাতে হয়। ওই একটা বিষয় আছে, সেটা পশ্চিম পাকিস্তানিরা বোঝে না। শিক্ষিত বাঙালির একটা বৃহৎ অংশই একদা কলকাতার সঙ্গে গাঁথা পড়েছিলেন। সেই কর্নওয়ালিসের আমল থেকে বাঙালি কলকাতামুখী হয়েছে।
কলকাতার সঙ্গে তার মেলবন্ধন সুখের কি দুঃখের সেই হিসেব মেলাতে বসা আজ হয়তো অনর্থক নাও হতে পারে, তবে সেই ইচ্ছেটা সবসময় মানুষের থাকে না। ফিরোজের একবারও ইচ্ছে করে না হায়াত খান লেইনের সেই বাড়িটার মধ্যে দুঃখের খণ্ড মুহূর্তগুলিকে গেঁথে সাজাতে। কলকাতার শৌখিন আলো হাওয়া সে বাড়িটাকে পছন্দ করেনি। তারা সারাক্ষণ সে বাড়ির দুয়ার জানলা এড়িয়ে চলত। কিন্তু ফিরোজের মনের জগৎ একটা আছে না, যেখানেও আলো হাওয়া বিস্তর। তার মনের সে আলো হাওয়ারা আজও সেই হায়াত খান লেইনের বাড়িটাকে ঘিরে চির অভিসারিকা। কলকাতাকে কি ভোলা যায়? এখনো কোনো তারা ভরা রাতের নির্জন ছাদে চিত হয়ে শুয়ে অতীত সম্ভোগের মধুর মুহূর্তে মনে পড়ে কলকাতা ঝরে এক ফোঁটা মধু অসীমের শতদলে। কথাগুলোকে সুর দিয়ে গাইতে ইচ্ছে করে এবং গান পারেন না বলে আফসোস হয়। সেই কলকাতা। ভাষা আন্দোলনের পরের বছর ছোট ভাইকে কলকাতা পড়তে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন ফিরোজ। তার এক মুসলিম লীগের আত্মীয় তখন তাতে আপত্তি তুলেছিলেন এই বলে, কলকাতায় যা পড়বে তাই ঢাকাতেও পড়তে পারে। যে ডিগ্রি কলকাতা দেবে তা এখন ঢাকাতেও পাওয়া যায়। অকারণে তবে কলকাতামুখী হও কেন? এই জন্য যে ঢাকায় লেখাপড়া করে একটা ডিগ্রি শুধু পাওয়া যেতে পারে, কিন্তু শিক্ষিত হওয়া যায় না। এখানে ডিগ্রিধারী অশিক্ষিত লোকে দেশ ছেয়ে যাচ্ছে, দেখছো না? দেশের মধ্যে কেবল শিক্ষিত হচ্ছে সেই কটি লোক যারা বিদেশ যেতে পারছে। মতটা একান্তই ফিরোজের, এবং কিছুকাল আগে পর্যন্ত ফিরোজের মধ্যে এ বিশ্বাসের কোনো ব্যত্যয় লক্ষ্য করা যায়নি। তবু সাম্প্রতিককালে ঢাকা শহরের গায়ে কিছু কিছু আন্তর্জাতিকতার ছাপ পড়তে শুরু করলে তার সেই বিশ্বাসও একটু একটু করে ফিকে হয়ে আসছে। তাহলেও এখনো তার মনে কলকাতার স্মৃতি কেমন একটা সুখানুভূতির উজ্জীবন ঘটায়। বাঙালির এই অনুভূতিটাকে ওরা চেনে না, চট করে ভুল বোঝে। ফজলুল হককেও ভুল বুঝেছিল ওরা। পশ্চিম পাকিস্তানিদের পক্ষে ওটাই স্বাভাবিক, ফিরোজ ভাবেন। অন্যের মন বুঝতে গেলে নিজেরও একটা মন লাগে না? ধরো যাদের মন নেই সেই পশুদের কথা। পশুদের শ্রেষ্ঠ সম্বলই হচ্ছে নখর, আর প্রবৃত্তি দুটি, ক্ষুধা ও রিরংসা। কথাগুলি ইদানিং গভীর করে চেপে ধরেছে ফিরোজকে। দেশের দুই অংশ, পূর্ব ও পশ্চিম, মধ্যে হাজার হাজার মাইলের ব্যবধানটা কি কেবলই ভৌগোলিক? পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের নৈকট্য কেবলই ভৌগোলিক তো নয়, তবু পশ্চিম বাংলা বিদেশ এবং চোখে দেখা সত্য। মনের সত্য হতে গেলে যে উপাদান লাগে তার উপস্থিতি কই ঠাউর করা তো যায় না। চিন্তাটা দীর্ঘদিন ফিরোজের হৃদয়ে মথিত করেছে। পরে একসময় তাকে উদ্বুদ্ধ করেছে বাস্তব কর্তব্যবোধে। অন্যায় অবিচারকে পিটিয়ে দূর করার কর্তব্যে নামতে হয়েছে অগত্যা। ফিরোজ সেই দিন ক্ষুব্ধ হয়েছিলেন সঙ্গত কারণেই। মানুষ কি শালা রাষ্ট্র নামক যন্ত্রটার কাঁচামাল? মনে মনে মুখ খিস্তি করে কাকে গাল দিয়েছিলেন তিনি জানেন না, তবে খুবই বিষণ্ণ ও অপ্রকৃতিস্থ হয়ে পড়েছিলেন। রাষ্ট্রের ভূমিকা হবে বিশ্বস্ত ভৃত্যের, কিছুটা বন্ধুরও, কিন্তু প্রভুর ভূমিকা কিছুতেই নয়। এমনকি সেই প্রভু খুব ভালো হলেও না। কিন্তু একটি ব্যতিক্রম আছে। ফিরোজের এক বন্ধু রসিকতার ছলে তর্ক তুলেছিলেন। আইয়ুব খান নিজেকে প্রভু নয়, বন্ধু বলে জাহির করেছিলেন। অতএব তোমার বন্ধুকে বক্তব্য শেষ করতে না দিয়ে ফিরোজ বলে উঠেছিলেন, ওইটা হচ্ছে চোরের লক্ষণ। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। তোমাদের আইয়ুবের অবস্থা হয়েছিল তাই। সেই দিন এমনই রাজনৈতিক বিতর্কে অনেকক্ষণ অতিবাহিত করেছিলেন ফিরোজ। সেই প্রথম, কিন্তু শেষ নয়। বরং তিনি তারপর থেকে আরও বেশি করে রাজনীতি সচেতন হয়েছেন। চিরদিন এমনটা অবশ্যই ছিলেন না। কবিতা, গান আর বাংলার আকাশ ও প্রকৃতি, এই ছিল তাঁর বাঁচার অবলম্বন। ধানমন্ডির ছোট বাড়িটা পৈতৃক, আর ওই বাড়িটাই সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ওই বাড়িটাই তার আব্বা করতে পেরেছিলেন ছেলে মেয়েদের জন্য। 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, এবং ফিরোজের একমাত্র ভাইটি পাকিস্তান সরকারের বিদেশি দূতাবাসে চাকরি নিয়ে বর্তমানে নাইজেরিয়াতে অবস্থান করেন। অতএব এই পৈতৃক বাড়িটা বর্তমানে একা ফিরোজের দখলে। মা তো আগেই গেছেন, আব্বা গেছেন বছর 2 হলো।
বন্ধা স্ত্রী এবং সরকারি প্রচার দপ্তরে একটা ছোট চাকরি নিয়ে বেশ ছিলেন এতকাল। সুখের সংসার। সুখের সংসার বই কি, আর কি চাই জীবনে? হ্যাঁ, আরও চাই, বই চাই, ভালো কবিতার বই। বিদেশি কবিতার বইয়ে 16 আনা সুখ হয় না। কবিতার স্বাদ মাতৃভাষাতেই সম্ভব। একান্তভাবে ফিরোজের কথা এটি, হয়তো আরও অনেকের কথা। কিন্তু ফিরোজ বলেন, বিদেশের কবিতা মাত্রই আমাকে অনুবাদে বুঝতে হয়, কিন্তু কবিতার অনুবাদ হয় না।